গোলাগুলি থেমেছে, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে গোলাবারুদের ধোঁয়া। কিন্তু ভুল করবেন না, সংঘাত শেষ হয়নি, বরং এটি এখন এক নতুন রূপ নিয়েছে। আগে যুদ্ধ ছিল দৃশ্যমান, এখন তা অদৃশ্য স্তরে প্রবাহিত হচ্ছে। রাজনীতি, অর্থনীতি, কৌশল সবখানেই চলছে এই সংঘাত। 5 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষ অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু মূল সমস্যাগুলো রয়ে গেছে অমীমাংসিত। ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারেনি, ইরানও ভেঙে পড়েনি। পাকিস্তানকে দিয়ে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি এনেছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি। এটাই আজকের বাস্তবতা। যুদ্ধ থেমেছে, কিন্তু সংকট রয়ে গেছে। ইসরায়েলের ভেতরে এখন এক নীরব পরিবর্তন চলছে। নিরাপত্তার যুক্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা বাড়ানো হচ্ছে, বিরোধী মতকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, পুলিশের ক্ষমতা বিস্তৃত হচ্ছে, বিচার ব্যবস্থার উপর চাপ বাড়ছে, গণমাধ্যমের পরিসর সংকুচিত হচ্ছে। এই পরিবর্তন সাময়িক নয়, ধীরে ধীরে এটি রাষ্ট্রের কাঠামোর অংশ হয়ে উঠছে। এখানেই বড় প্রশ্ন, যুদ্ধ শেষে ইসরায়েল কেমন রাষ্ট্র হবে? একটি কাঠামোর নিয়ন্ত্রিত, নিরাপত্তা বেষ্টিত রাষ্ট্র, নাকি গণতান্ত্রিক ভারসাম্যে ফিরবে এটি? এই সংঘাত আরেকটি গুরুত্বপূর্ণ সত্য সামনে এনেছে। যুক্তরাষ্ট্র এখনও শক্তিশালী, কিন্তু আর একচ্ছত্র নয়। একসময় ওয়াশিংটন নিজের শর্তে বিশ্ব রাজনীতি পরিচালনা করত, এখন তা সম্ভব হচ্ছে না। ফলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে একটি হিসাবী অবস্থান নিয়েছে। সরাসরি জয়ের পথে না গিয়ে ক্ষতি কমানোর পথ বেছে নিয়েছে, কারণ বাস্তবতা কঠিন। ইরানকে শুধু চাপ দিয়ে দমন করা যায় না। দীর্ঘ যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, আর মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। এই 3টি কারণই যুক্তরাষ্ট্রকে সীমাবদ্ধতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ইরান এই সংঘাতে ভিন্ন এক কৌশল দেখিয়েছে। এটি সরাসরি যুদ্ধের কৌশল নয়, এটি ধৈর্যের কৌশল, প্রভাবের কৌশল। ইরান এই সংঘাতকে একাধিক স্তরে ছড়িয়ে দিয়েছে। লেবানন, ইয়েমেন, ইরাক সহ সব জায়গায় তাদের প্রভাব সক্রিয়। ফলে যুদ্ধ এখন আর একক ফ্রন্টে সীমাবদ্ধ নেই, হয়ে উঠেছে এক জটিল নেটওয়ার্ক, যেখানে প্রতিপক্ষকে একসাথে বহু দিক থেকে চাপের মুখে পড়তে হয়। এই কৌশল একটি বার্তা দেয়, আধুনিক যুদ্ধে শুধু সামরিক শক্তি নয়, কৌশলগত বিস্তারই আসল শক্তি। গালফ অঞ্চলেও বড় পরিবর্তন ঘটেছে। দীর্ঘদিন ধরে একটি অলিখিত সমঝোতা ছিল, নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র আর আরব দেশগুলো দেবে আনুগত্য। এই আউটসোর্সড নিরাপত্তা মডেল এখন ভেঙে পড়েছে, কারণ আস্থা কমেছে। গালফ রাষ্ট্রগুলো বুঝতে পারছে একক নির্ভরতা নিরাপদ নয়, তাই তারা এখন সম্পর্ক খুঁজছে। চীন, রাশিয়া, এমনকি আঞ্চলিক শক্তির সাথেও সমঝোতা বাড়ছে। বিশ্ব এখন বহুমাত্রিক কূটনীতির দিকে এগোচ্ছে। ইসরায়েলের জন্য এটি একটি কঠিন বাস্তবতা। শুধু সামরিক শক্তি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, বিশেষ করে যখন প্রতিপক্ষ বহুমাত্রিক এবং ছড়িয়ে থাকা। এই পরিস্থিতিতে ইসরায়েলকে নতুন করে ভাবতে হবে। শুধু শক্তি নয়, কূটনীতি, জোট এবং ভারসাম্য সবকিছুই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন, ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এই প্রশ্নে 3টি সম্ভাবনা সামনে আসছে। প্রথমত, দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি, যেখানে একটি নতুন ভারসাম্য তৈরি হতে পারে। দ্বিতীয়ত, পূর্ণমাত্রার যুদ্ধ, যা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তাকে কাঁপিয়ে দিতে পারে। তৃতীয়ত, দীর্ঘস্থায়ী নিম্নমাত্রার সংঘাত। সবচেয়ে বাস্তবসম্মত এই তৃতীয় পথটি। এটি এক ধরনের নিয়ন্ত্রিত অস্থিরতা। মাঝে মাঝে উত্তেজনা বাড়বে, আবার তা কমে আসবে, কিন্তু সংঘাত পুরোপুরি শেষ হবে না। এই পুরো প্রক্রিয়াটি আরও বড় একটি পরিবর্তনের অংশ। বিশ্ব ব্যবস্থা বদলাচ্ছে। একসময় বিশ্ব ছিল এক মেরু, যুক্তরাষ্ট্র ছিল তার কেন্দ্রে। এখন সেই কাঠামো ভেঙে যাচ্ছে। চীন উঠে আসছে, রাশিয়া সক্রিয় হচ্ছে, আঞ্চলিক শক্তিগুলো শক্তিশালী হচ্ছে। বিশ্ব এখন বহুমেরুর, ক্ষমতা ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন দিকে। সবশেষে একটি মূল প্রশ্ন রয়েই যায়, শান্তি কি সম্ভব? উত্তরটা সহজ নয়, কারণ সমস্যার শেকড় এখনও অমীমাংসিত। ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্ন, ফিলিস্তিনি জনগণের অধিকার যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলো ন্যায্যভাবে সমাধান হয়, ততক্ষণ শান্তি হবে অস্থায়ী। সংঘাত ফিরে আসবে নতুন রূপে, নতুন মাত্রায়।
মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ তাই নির্ভর করছে তিনটি বিষয়ের ওপর: শক্তির ভারসাম্য, রাজনৈতিক স্বীকৃতি এবং ন্যায্যের প্রতিষ্ঠা। এই তিনটির সমন্বয়েই নির্ধারিত হবে আগামীর সময়। এটাই নতুন বাস্তবতা।